আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত দর্শক, বাংলাদেশে কেন ভালো নেতা পয়দা হয় না, এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে আমাদের সমাজে যারা আছেন নেতা হিসেবে, তারা কি ভালো নন? এ সকল কথাবার্তা বলা খুবই সেন্সিটিভ একটি বিষয়। তবুও কথাগুলো বলতে হবে। বলতে হবে এই কারণে যে আমাদের এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যাদেরকে আমরা নেতা হিসেবে পেয়েছি অতীতে, আর এখন যাদেরকে নেতা হিসেবে পাচ্ছি, এখন সেই নেতা চেয়ারম্যান হন, উপজেলা চেয়ারম্যান হন, মেম্বার হন, কিংবা প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি হন, সেই জায়গাগুলোতে আমাদের যে শ্রদ্ধা এবং ভালোবাসা, আমাদের যে সম্মানবোধ, এই জায়গাগুলো কেন বিতর্কের ঊর্ধ্বে থাকছে না? কেন আমরা নেতাকে মাথায় নিয়ে নাচতে পারছি না? নেতার কথা, নেতার লেখা, নেতার চরিত্র এবং নেতার যে কর্ম, সব মিলিয়ে যে ইতিহাস রচিত হয়, কেন শত বছর পর আমরা আমাদের নেতাদেরকে স্মরণ করতে পারছি না? যেমন ধরুন, আজ থেকে ১০০ বছর আগে, অর্থাৎ সেই ২০২৬ এখন চলছে, ১৯২৬, কিংবা তারও ১০০ বছর আগে ১৮২৬, তারও ১০০ বছর আগে ১৭২৬। আচ্ছা, আপনি বলতে পারেন এই ১৭২৬ সনে এই বাংলায় একজন নেতা ছিলেন, দুইজন নেতা ছিলেন, যার নাম আপনি বলতে পারেন। কিংবা ধরুন তারও ১০০ বছর পরে ১৮২৬ সনে কে নেতা ছিলেন? ১৯২৬ সনে এই বাংলায় কে নেতা ছিলেন? এখন অনেকে বলতে পারেন যে আমাদের দেশে তো শেরে বাংলা ফজলুল হক ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব ছিলেন, তারপর জিয়াউর রহমান সাহেব ছিলেন। মোটামুটি এই কজন তো আমাদের নেতাদের মধ্যে। হোসেন শহীদ সরওয়ার্দী আছেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আছেন। তারা অবশ্যই নেতা ছিলেন, কিন্তু এর মধ্যে দেখুন বঙ্গবন্ধুর যারা আত্মীয় স্বজন, তারা সবার আগে বলেন যে ওনার রক্তের মধ্যে পারস্যের রক্ত, উনি ইরান থেকে এসেছিলেন, কেউ বলেন ইয়ামেন থেকে এসেছিলেন, কেউ বলেন আরব দেশ থেকে এসেছিলেন। আবার জিয়াউর রহমানের সাথে যদি আপনি তুলনা করেন, তাহলে দেখবেন জিয়াউর রহমান সাহেব, তারেক রহমান সাহেব, ইভেন এরশাদ সাহেব, বেগম জিয়া, তারা আমাদের এই গাঙ্গেয় বদ্বীপ, এই বাংলাদেশে জন্মগ্রহণ করেননি। এখন এই যে তারা কোথায় জন্মগ্রহণ করেছেন, যে মাটিতে জন্মগ্রহণ করেছেন, সে মাটির প্রতি তাদের একটা মমত্ব থাকবে। শিলিগুড়িতে জন্মগ্রহণ করেছেন এরশাদ সাহেব। তো এই বিষয়গুলো, যারা ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেছেন, তাদের ব্রিটিশ ভারতের একটা ফেনোমেনা কাজ করবে। পাকিস্তান জমানাতে যারা জন্মগ্রহণ করেছেন, তারা পাকিস্তান জমানার কথা চিন্তা করবেন। আর যারা ধরেন বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, তাদের মধ্যে বাংলাদেশের একটা জাতীয়তাবাদ থাকবে। তো সব মিলিয়ে বিষয়টা জটিল। জটিলের মূল কারণ হলো যে আমরা আমাদের এই দেশটি কন্টিনিউয়াসলি ১০০ বছর প্রেডিক্টেবল, শান্তশিষ্ট এবং রাজনীতির একটা ধারাবাহিকতা, দেশীয় লোকজন শাসন করেছে, এরকম কোনো ইতিহাস আমাদের দেশে নেই। আমরা যদি ২০০০ বছর আগের ইতিহাস দেখি, ১৫০০ বছর আগের ইতিহাস দেখি, আমাদের প্রায় সব শাসক, কেউ গুজরাট থেকে এসছেন, কেউ আফগানিস্তান থেকে এসছেন, পাকিস্তান থেকে এসছেন, তুরস্ক, ইরান, তুরান, ইথিওপিয়া, আবিসিনিয়া, আরব, ইয়ামেন, মানে এমন কোনো দেশ নেই চেনা দুনিয়াতে, আমেরিকা আবিষ্কার হওয়ার আগে, অস্ট্রেলিয়া আবিষ্কার হওয়ার আগে, যেখান থেকে আমাদের ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ রয়েছে, তারা প্রায় সবাই এই ভারতবর্ষে এসে নিরাপদে, নিভৃতে অর্থ উপার্জনের জন্য এবং শাসন করার জন্য এই বাংলাকে বেছে নিয়েছেন।
আরেকটি গ্রুপ হলো, একটা হলো শাসক শ্রেণী, আরেকটা গ্রুপ হলো সামাজিকভাবে বসবাস করার জন্য যে প্রতিযোগিতা দরকার, সেই প্রতিযোগিতা করে যে সকল মানুষ টিকতে পারেননি, তারা নদী, সমুদ্র, পাহাড় অতিক্রম করে আমাদের এই অঞ্চলটিকে বলা হতো কালাপানির অঞ্চল। এবং মধ্যযুগে কিংবা তারও আগে এই অঞ্চলে যদি কেউ ভুল করে এসে যেতেন, তারা আর ফিরে গিয়ে তাদের স্বগোত্রে ফিরতে পারতেন না। গরুর গোবর খেয়ে ব্রাহ্মণকে তার সমপর্যায়ের মানে ওজনের স্বর্ণমুদ্রা দিয়েও অনেক কুলীন ব্রাহ্মণ কেবলমাত্র বাংলার এই ভূখণ্ডে আসার কারণে তারা তাদের জাত হারিয়েছেন, তাদেরকে আর গ্রহণ করা হয়নি। তো এই যে বনভূমি, আমাদের এই বনভূমি, আমাদের এই চরাঞ্চল, এখানে বসবাস করা যে মানুষগুলো, দ্রাবিড় প্রকৃতির মানুষগুলো, এই মানুষের যে মন, মানসিকতা, চিন্তা, চেতনা সবসময় একটা ইনফেরিয়ার কমপ্লেক্স কাজ করছে সেই আদিকাল থেকে। ফলে উত্তর ভারত থেকে কোনো লোক এসছে, তুরস্ক থেকে কোনো লোক আসছে, ট্রান্স অক্সিয়ানা থেকে কোনো লোক আসছে, এমনকি চায়না থেকে কোনো লোক আসছে, আমরা তাদেরকে সম্মান জানানোর জন্য, তাদের প্রতি আনুগত্য প্রদর্শন করার জন্য নিজেদের অস্ত্র, যাকে বলা হয়, সমর্পণ করে তাদের প্রজা হওয়ার জন্য, দাস হওয়ার জন্য আমরা সবসময় পাল্লাপাল্লি করেছি, দৌড়াদৌড়ি করেছি। এই যে এখন দেখুন, তারেক রহমান সাহেবের গাড়ির সামনে বহু মানুষ দৌড়াচ্ছে, মন্ত্রী, এমপি, ব্যবসায়ী থেকে শুরু করে যে মানে এখন প্রধানমন্ত্রীর সামনে দৌড়াতে পারাটা একটা বিরাট গর্বের বিষয়, বিরাট আইডেন্টিটি, প্রচার এবং প্রোপাগান্ডা, এবং তার সঙ্গে সঙ্গে তার জীবন জীবিকার একটা হাতিয়ার। এটা নতুন নয়, এটা শেখ হাসিনার জামানাতে ছিল, বঙ্গবন্ধুর জামানাতে ছিল, জিয়াউর রহমান সাহেবের জামানাতে ছিল, এমন কোনো জামানা নেই এইরকম দৌড় পার্টি ছিল না। তো এখন আপনি যখন দৌড়ান, দৌড়ানোর সঙ্গে সঙ্গে মানে দুটো ব্যাপার, মানে আপনি যখন দৌড়ান আপনার রক্ত সঞ্চালন বেশি হয়, মানুষ যখন দৌড়ায় তখন তার বুদ্ধি কাজ করে না, মানুষ যখন দৌড়ায় তখন তার বিবেক কাজ করে না, তার মধ্যে লোভ অথবা ভয় অথবা আতঙ্ক এটা প্রবল আকার ধারণ করে, আদারওয়াইজ মানুষ দৌড়াতে পারে না। আমরা যে দৌড়ে ফার্স্ট হই, আমাদের একটা লোভ কাজ করে যে একটা পুরস্কার পেতে হবে। আমরা যে দৌড় দিই, পিছনে সাপ আছে, বাঘ আছে, কিংবা কোনো আততায়ী আছে, আমরা দৌড় দিই। আমাদের সামনে একটা লোভনীয় বস্তু আছে, সেটা আমাদেরকে পেতে হবে আগে, সেটা খাবার হোক, অন্য যে কোনো জিনিস হোক। জিনিস আছে একটি, কিন্তু আমরা লোক আছে 100। কি করব? একসাথে একটা দৌড় মারব। এই যে দৌড় দেওয়ার যে সংস্কৃতি, দৌড়ে কোনো কিছু অর্জন করার যে সংস্কৃতি, এটা আপনি পৃথিবীর কোনো সভ্য জাতির মধ্যে পাবেন না, যেটা আমাদের মধ্যে আছে। আমি একবার হজে গেলাম, বেশ কয়েকজন বন্ধুবান্ধবকে যারা গেলাম তারা সবাই হাজার কোটি টাকার মালিক। তা আমাদের স্ত্রী যারা ছিলেন, আমরা বেশ 4 জন না 5 জন বন্ধু গিয়েছিলাম। তো স্ত্রীরা বোঝার চেষ্টা করুন যে আমরা যারা ধনী, আমাদের স্ত্রী যাদের আছে তাদের দাপট অনেক বেশি, তারা নিজেদেরকে বেশি শো আপ করে যে আমার স্বামীর এটা আছে, আমার ওটা আছে, ওটা আছে। তো বুঝেন ব্যাপারটা। তো আমরা মিনা থেকে ফিরছিলাম মক্কাতে, হেঁটে হেঁটে ফিরছিলাম। তো মধ্যে মাগনা খেজুর দিচ্ছিল, তো সব মেয়েরা দৌড়াচ্ছে, আমাদের স্ত্রীরাও সেখানে দৌড়ে গিয়ে তারা সেই 1 প্যাকেট খেজুর, বাংলাদেশে ধরুন 2 কেজি 2.5 কেজি খেজুর, 1000 টাকা 1500 টাকা, সৌদি আরবে হয়তো সেগুলোর দাম। শুকনো শুকনো খেজুর, ওগুলো আমরা খাইও না সাধারণত। সেই খেজুর আনার জন্য মহিলাদের সে কি দৌড়! যত হাজি আছেন, বাঙালি আছেন, সব দৌড়। ভালো কথা। এরপর তারা সেখান থেকে মানে দৌড়ে এমন অবস্থা হয়ে গেল যে যে লোক খেজুর দিচ্ছিলেন তিনি আর সেটা ডিস্ট্রিবিউশন করতে পারছিলেন না, তিনি সেটা ফেলে দিলেন। তো ফেলে দেওয়ার পর এখন সেখান থেকে সবাই যে যার মতো করে নিয়ে আসলো।
আনার পর সেই মহিলাদের যে আনন্দ, তাদের যে প্রাপ্তি, মনে হয় তারা এভারেস্ট বিজয় করেছে, অ্যান্টার্কটিকা বিজয় করেছে, বা মানে কোনো স্বর্ণখনি সেই আলাদিনের চেরাগ হাতে পেয়েছে, এইরকম তাদের একটা বিজয় আনন্দ। লোভ তাদের হলো, কিছুদিন এগুলো আগানোর পরে হঠাৎ করে আবার দৌড় দিল সবাই। তা আমরা পুরুষরা খুব স্তব্ধ হয়ে তাকালাম যে কেন দৌড় দিচ্ছে। এখন সবাই করলো কি, দৌড়ে কেউ একটা কলা, কেউ একটা আপেল, মানে কলার ছড়া, 4-5টা আপেল, এগুলো সব নিয়ে আসছে। আনার পরে যেটা লক্ষ্য করলাম সেটা হলো একজন দোকানদার। তো দোকানদার তিনি এই কলা, আপেল এগুলো সব বিক্রি করছিলেন, এবং কোনো কারণে সেখানে তিনি একটু সামনে প্রাকৃতিক কর্ম করতে গেছিলেন। এর মধ্যে যারা লোকজন তারা মনে করেছে এটা হয়তো মাগনা দেওয়ার জন্য ওখানে রাখা হয়েছে। আর যায় কোথায়, সব দৌড়। 1 মিনিটের মধ্যে সেই দোকান খালি। ভদ্রলোক যখন আসলেন, এসে দেখলেন যে তার দোকান সাবাল হয়ে গেছে, রীতিমতো কান্নাকাটি। তো এইগুলো যে বাস্তব, সেই বাস্তব অবস্থা এখন ধনীদের মধ্যে যেভাবে দেখতে পারবেন, অভাবী মানুষদের মধ্যেও এই যে এখন বাংলাদেশে রয়েছে। এখন সেই অভাব পণ্যের ক্ষেত্রে হতে পারে, সেই অভাব রাজনীতির ক্ষেত্রে হতে পারে, এবং সেই অভাব নেতাদের মধ্যে হতে পারে। তো এই যে মানুষের মধ্যে আমাদের যে লোভ, লালসা, কামনা এবং বাসনা, এর কারণে আমরা সবাই দৌড় দিই। আর এই দৌড় দেওয়ার কারণে আমাদের মধ্যে বিবেক তৈরি হয় না, বুদ্ধি তৈরি হয় না, আমরা স্থির থাকতে পারি না। লোভ, লালসা, কামনা, বাসনা, ভয় এবং ভীতি সব একাকার হয়ে যায়। বাংলাদেশে 6 কোটি মানুষ আওয়ামী লীগ করেন। আচ্ছা বলেন তো, 6 কোটি মানুষের মধ্যে কয়জন মানুষ অন্যায় করেছে? এখন যারা বিজয়ী হয়েছেন তাদের অবশ্যই সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, কিন্তু 6 কোটি মানুষ যদি রুখে দাঁড়ায়, তারা যদি বলে যে না আমরা অন্যায় করিনি, আমরা এই দেশে রাজনীতি করব, তারা সেটা করছে না। তারা ভয় পাচ্ছে, প্রচণ্ড ভয়। ভয়ে লুকিয়ে আছে, ভয়ে পালিয়ে যাচ্ছে। অনেক অনেক লোক সীমান্তে পাড়ি দিতে গিয়ে অনেকে মারা যাচ্ছে। সে যে কিভাবে মারা যাচ্ছে, এবং এই যে যারা বাংলাদেশ থেকে পালিয়ে কলকাতায় গেছেন, সেখান থেকে আমেরিকা চলে গেছেন, আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে, তারপর সেখান থেকে তারা অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছেন, এদের সকলের যে ইতিহাস আপনি যদি দেখেন, এক একটা মহাকাব্য রচিত হয়ে যাবে যে কিভাবে তারা কয়েকদিন পালিয়েছিলেন, কিভাবে তারা সীমান্তে পাড়ি দিয়েছেন, সীমান্ত পাড়ি দিতে গিয়ে তারা কিভাবে প্রতারণার শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, তারপর সেখান থেকে তারা কিভাবে কচুরি পানার মধ্যে লুকিয়েছিলেন। এই সকল জিনিস শুনলে আপনার মানে রীতিমতো মনে হবে যে আপনি আরব্য রজনীর কোনো কাহিনী পড়ছেন। একই অবস্থা বিএনপির জমানাতে, আওয়ামী লীগের জমানাতে হয়েছিল, বিএনপি লোকের ক্ষেত্রে, জামাতে লোকের ক্ষেত্রে। কতজন যে মানে এক লোকের কথা বলি, সেটা হলো মানে আমি যখন সংসদ সদস্য ছিলাম, তো বেশ নামকরা মুক্তিযোদ্ধা, মহাবীর মুক্তিযোদ্ধা, ভালো কথা। তা আমাকে একজন এসে বলছিল যে এরকম ও তো মুক্তিযুদ্ধ করেনি, ও তখন খুলনাতে ছিল, তো সেখানে সেই রাজাকার বাহিনী আসছে, রাজাকার বাহিনীর ভয়ে সে সেই টয়লেটের মধ্যে ছিল, কাঁচা পায়খানা। আগে তো কাঁচা পায়খানার মধ্যে যেটা হয়, শত শত মন মনুষ্য বর্জ্য সেখানে থাকতো। সে একটা ওই মিলে চাকরি করতো, তো মিলে গণ পায়খানা, জুট মিলে গণ পায়খানা, তো সেখানে সেই পায়খানার মধ্যে সে লাফ দিল প্রাণের ভয়। তো প্রাণের ভয় লাফ দিয়ে নাকটা কোনো মতো উঁচু করে, একেবারে পুরো চিন্তা করেন যে পুরো পুকুরটা বা পুরো নর্দমাটা ছিল মল মূত্রে ভরা, তার মধ্যে সে লুকিয়ে থাকলো। রাজাকাররা চলে গেল, সে সেখান থেকে উঠে পালিয়ে গেল, এবং সেখান থেকে ফিরে সে মুক্তিযোদ্ধাদের খাতায় নাম লেখালো। এরপর একটা সময় সে মুক্তিযোদ্ধা কমান্ডার হয়ে গেল, এবং সেভাবে সে ভাতা পাচ্ছে, পুরস্কার পাচ্ছে। তার প্রতিদ্বন্দ্বী যারা আছে তারা আমাকে আবার সেই কথা বললো, আমি আবার তাকে সেই কথা একদিন জিজ্ঞাসা করলাম, সে মাথা নুইয়ে রাখলো। আরেকজন মুক্তিযোদ্ধার কথা বলি, গ্রামে থাকে, ভীত সন্ত্রস্ত মানুষ। আমি কোথায় কোথায় দেখি যে একটু হলে সে ভয় পেয়ে যায়। তা আমি তারা বললাম যে আপনি মুক্তিযুদ্ধ করছেন কিভাবে? তো তার পাশে একজন সাহসী মুক্তিযোদ্ধা ছিলেন,
তো তিনি বললেন যে আরে ও কিসের মুক্তিযোদ্ধা করেছে, ও এখান থেকে পালিয়ে গলা চিপেতে পালিয়ে দশমিনাতে গিয়ে অমুক গ্রামে ছিল, সেখানে গিয়ে যে বাড়িতে পালিয়েছিল সে বাড়ির মহিলার সঙ্গে প্রেম করেছে, মানে এক মেয়ের সঙ্গে প্রেম করেছে, তারপর লোকজন তাকে বিয়ে করে দিয়েছে, মুক্তিযুদ্ধ শেষে সে বউ নিয়ে বাড়িতে এসে ফিরেছে, এই হলো মুক্তিযোদ্ধা। তো এরকম সাহসী মানে বহু সাহসের উপাখ্যান। এখন এইভাবে আপনি মুক্তিযোদ্ধাদের যেভাবে আছে, ভুয়া মুক্তিযোদ্ধা, জেনুইন মুক্তিযোদ্ধা, বীরত্বের মুক্তিযোদ্ধা, আমি শুধুমাত্র বীরত্বের কথা না বলে এই জিনিসগুলো বলছি, একই ঘটনা রাজাকারদের ক্ষেত্রে প্রযোজ্য। অনেক রাজাকার যারা খুব নামকরা রাজাকার, ভাতা নিয়েছে, বন্দুক নিয়েছে, কিন্তু জীবনে একটা মুরগিও জবাই করেনি, কিন্তু তারা বিখ্যাত রাজাকার, রাজাকারের খাতায় তাদের অনেক বড় নাম আছে। এরকম তো এরকম যে জাতির মন এবং মানসিকতা, চিন্তা এবং চেতনা, সেখানে আসলে রাজনীতিতে একজন জুলিয়াস সিজার পয়দা হবে, সেই পরিবেশ পরিস্থিতি, সেই রক্ত, সেই কৃষ্টি কালচার আমাদের দেশে গড়ে ওঠেনি। ভিডিও শেষ করে ফেলবো, তার আগে জুলিয়াস সিজারের কথা যেতে বললাম, তার কাহিনীটি বলি। জুলিয়াস সিজার যখন কিশোর বয়স, তিনি রোমের খুব অভিজাত সম্প্রদায়ের সন্তান ছিলেন। তার পরিবার পরিজন সেই রোমান সিনেটের সদস্য ছিল। তারপর তারা জমিদার ছিলেন, ধনী ছিলেন, মন্ত্রী, মিনিস্টার, আমির উমরা বলতে যা বোঝায় সেই পরিবারের সদস্য ছিলেন। তো তাকে একবার সেই যে জলদস্যুরা অপহরণ করে, তো অপহরণ করে তার একটা চিঠি পাঠায় যে ধরুন আমাকে 1000 স্বর্ণমুদ্রা দিতে হবে। তো এটা শুনে তিনি খুব অপমান বোধ করলেন। তিনি জলদস্যুর সর্দারকে দেখে বললেন যে দেখো, আমি খুব ভালো বংশের সন্তান, আমার পণ, মুক্তিপণ আসলে 1000 স্বর্ণমুদ্রা হয় না, এটাকে তোমরা 10,000 স্বর্ণমুদ্রা হিসাবে ঘোষণা করো। তো ওরা খুব হাসলো, যে এরকম বেকুব, এরকম নির্বোধ লোক দেখিনি। আর যে জলদস্যু যারা দিচ্ছিল তারা অনেকটা স্যাঁচরা প্রকৃতির জলদস্যু। 10,000 স্বর্ণমুদ্রা মানে এটা আউট অফ ইমাজিনেশন, তাদের আসলে একটা স্বর্ণমুদ্রা পাওয়ার যোগ্যতা ছিল না। তো জুলিয়াস সিজার জোর করে তিনি সেই লিখালেন যে তোমরা এটা লিখো, আমাকে উদ্ধার করার জন্য আমার পরিবার তোমাদেরকে 10,000 মুদ্রাই দিবে। তো এরপর সেই ঘটনা ঘটলো এবং তার পরিবার, জুলিয়াস সিজারের পরিবার 10,000 স্বর্ণমুদ্রা দিয়ে তাকে উদ্ধার করল। জুলিয়াস সিজার ফিরে আসলেন, ওই জলদস্যুর সঙ্গে তাদের একটা খুব ভালো সম্পর্ক হলো, মানে জুলিয়াস সিজারের সম্পর্ক ভালো হলো, এবং তিনি সেখানে এসে, যেহেতু তিনি রুট চিনে গেছেন, এসে তার জীবনের প্রথম যে মিলিটারি ইনভেশন যেটা হলো, সেটা ওই জলদস্যুদের বিরুদ্ধে, এবং তিনি পুরো গ্যাংটাকে ধ্বংস করে দিলেন। এই হলো বীরত্ব, এই হলো আভিজাত্য। আমরা পালানোর সময় চিন্তা করি না যে আমাদের পরনে কাপড় আছে কিনা, লুঙ্গি আছে কিনা, জাইঙ্গা আছে কিনা, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে উদম হয়ে, উলঙ্গ হয়ে বহু মানুষ পালিয়েছে। 71-এ পালিয়েছে, রাজাকার পালিয়েছে, আলবদর পালিয়েছে, আবার পরবর্তী সময় বহু মানুষ পালিয়েছে। দৌড়ানোর সময় যেমন আমাদের খেয়াল থাকে না, আমরা যখন দৌড়াই, পাঞ্জাবি পরে আপনি যখন দৌড়ান, আপনার সামনের যে জেনিয়াল পার্ট, পুরুষের যে জেনিয়াল পার্ট, এমনকি নারীর যে জেনিয়াল পার্ট, সেটি যে সব মানুষ দেখছে, ওটার আকার আকৃতি, আপনার যেটা সামনে মোচা হয়ে আপনি যখন দৌড়াচ্ছেন সেই মোচাটা দেখা যাচ্ছে পাঞ্জাবি পরে। ইভেন আপনি যখন প্যান্ট পরছেন, যখন খুব জোরে জোরে দৌড়াচ্ছেন, তখন আপনার জাঙ্গের ভিতরে যে যন্ত্রপাতি আছে, সেই যন্ত্রপাতি আপনার কুস্কির মধ্যে যেভাবে আপনি লুকিয়ে রাখার চেষ্টা করছেন, ওটা দৌড়ানোর সময় সামনে চলে আসে। এটা বোমা, অ্যাটম বোমা হয়ে থাকে। সেই অ্যাটম বোমা নিয়ে আপনি দৌড়াতে থাকেন। তো এই যে আমাদের যে আবহমান বাংলার যে মন মানসিকতা, চিন্তা চেতনা, এই কারণে মূলত আমাদের দেশে আসলে একজন নেপোলিয়ন বোনাপার্ট, জুলিয়াস সিজার, এরপর ধরুন সম্রাট বাবর, যারা খুব যুদ্ধ জয় করেছেন, কিংবা চেঙ্গিস খান, এদের মতো বীর আমাদের দেশে কখনো পয়দা হয়নি। আগামীতে যদি হয়, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।